আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রিকি নিউজের শুরুতেই জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম। অবশেষে বিএসএমএমইউতে খালেদা, গণপদত্যাগের আভাস বিএনপিতে, বিএনপির শেষ সুযোগটাও হারাবে বললেন নাসিম। রাজধানীতে এরদোগান দলের বড় হার, পুলওয়ামায় রাতভর সেনা অভিযান, নিহত 4। বিস্তারিত প্রতিবেদনে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। অবশেষে বিএসএমএমইউতে খালেদা। চিকিৎসার জন্য কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আনা হয়েছে। এর আগে গত প্রায় 1 মাস ধরে এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। খালেদা জিয়াকে কারাগার থেকে স্থানান্তর করার প্রস্তুতি হিসেবে সকাল 10টা থেকেই হাসপাতালের আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে খালেদা জিয়াকে বহনকারী কালো রঙের গাড়িটি দুপুর 12টা 37 মিনিটে হাসপাতালে পৌঁছায়। এর আগে গত 10 মার্চ বেগম জিয়াকে বিএসএমএমইউতে আনার কথা ছিল, কিন্তু তিনি বিএসএমএমইউতে আসতে রাজি না হওয়ায় ওই দিন তাকে হাসপাতালে নিয়ে আসা হয়নি। চিকিৎসার জন্য খালেদা জিয়াকে গত 6 অক্টোবর ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছিল। এর আগে গত 4 অক্টোবর খালেদা জিয়াকে চিকিৎসার জন্য অবিলম্বে বিএসএমএমইউতে ভর্তি করতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওই দিনই একটি রিট আবেদনের প্রেক্ষিতে খালেদার স্বাস্থ্য পরীক্ষা করে তার চিকিৎসা শুরু করতে সরকারকে 5 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করারও নির্দেশ দিয়েছিলেন আদালত। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত 8 ফেব্রুয়ারি খালেদা জিয়াকে 5 বছর সশ্রম কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত 5। ওই দিন থেকেই কারাবন্দী রয়েছেন তিনি। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান এজেড-এম জাহিদ হোসেন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ উপস্থিত আছেন। অপরদিকে গণপদত্যাগের আভাস বিএনপিতে। একাদশ সংসদ নির্বাচনে ফল বিপর্যয়ের পর চরম প্রতিকূল পরিস্থিতিতে বিএনপি থেকে পদত্যাগ করেছেন সাবেক এমপি সহ প্রভাবশালী কয়েকজন নেতা। এর ধারাবাহিকতায় এখন স্থায়ী কমিটির এক সদস্য সহ একাধিক কেন্দ্রীয় নেতার পাশাপাশি দেশের বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ের নেতারা গণপদত্যাগ করতে পারেন বলেও গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তৃণমূলের গণপদত্যাগের গুঞ্জনে শীর্ষ নেতৃত্ব চিন্তিত হলেও কৌশলে পরিস্থিতি মোকাবেলার কথা ভাবা হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, কেন্দ্রীয় ও তৃণমূলের বিভিন্ন পর্যায়ের কিছু নেতা পারস্পরিক যোগাযোগ করে একযোগে পদত্যাগের আওয়াজ দিচ্ছেন। বিএনপির নির্বাহী কমিটির একটি বড় অংশ এবং জেলা পর্যায়ের 1/3 সভাপতি অথবা সাধারণ সম্পাদক এই গণপদত্যাগে অংশগ্রহণ করতে পারেন। সম্মিলিত এই কার্যক্রমে কেউ ভেতর থেকে বিশ্বাসঘাতকতা করতে পারেন, এই বিষয়টি মাথায় রেখে গোপনীয়তা অবলম্বন করা হচ্ছে। শীর্ষ নেতৃত্ব গণপদত্যাগের উদ্যোগ ঠেকাতে না পারলে উপজেলা নির্বাচনের পরপরই বিষয়টি প্রকাশ্যে আসতে পারে। খোঁজ নিয়ে জানা গেছে, 1 যুগ ধরে মামলা, হামলা, নির্যাতনের পাশাপাশি ভবিষ্যতে আরও হয়রানির শিকার হতে পারেন এমন শঙ্কায় নিজেদের ব্যবসা টিকিয়ে রাখতে দল ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছেন বেশিরভাগ নেতা। ব্যবসা বাণিজ্য রক্ষা, রাজনৈতিক হয়রানি থেকে নিষ্কৃতি পেতেই তারা পদত্যাগে বাধ্য হচ্ছেন। এর বাইরে পদবি নিয়ে অসন্তোষ এবং একাদশ সংসদ নির্বাচনে মূল্যায়ন না করার কারণে কয়েকজন নেতা পদত্যাগ করতে পারেন। মূলত ব্যক্তিগত এসব অসুবিধা ও অভিমানের কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিলেও গণপদত্যাগের উদ্যোক্তারা অন্য কয়েকটি কারণ সামনে আনতে পারেন। এগুলো হচ্ছে জিয়ার আদর্শ থেকে দলের বিচ্যুতি, দল পরিচালনার নানান ত্রুটি, খালেদা জিয়ার মুক্তির জন্য কার্যকর উদ্যোগ না নেয়া, নির্বাচন পরিচালনায় সমন্বয়হীনতা, জাতীয় ঐক্যফ্রন্টকে অতিমাত্রায় প্রাধান্য দেয়া এবং কেন্দ্রীয় নেতৃত্বের তৃণমূলের কথা না শোনা ইত্যাদি। তৃণমূল বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র মতে, উপজেলা নির্বাচন নিয়ে কোনো রকম যাচাই বাছাই কিংবা গঠনতন্ত্র অনুসরণ না করেই গণবহিষ্কারে ফুঁসে উঠেছে তৃণমূল বিএনপি। সেখান থেকেই এই গণপদত্যাগের ধারণাটি এসেছে। আলাপকালে পদত্যাগে আগ্রহী একাধিক নেতা বলেন, গত 1 যুগে ব্যবসা বাণিজ্য ক্ষতি হওয়ার পাশাপাশি সহায় সম্বল হারিয়ে একরকম সর্বশান্ত হয়ে গেছেন। নিজের মামলা চালিয়ে যাওয়া যদি একমাত্র কাজ হতো তাহলে কোনো বিষয় ছিল না। প্রতিটি নেতাকর্মীর মামলা চালানো, কারাগারে দেখভালের পাশাপাশি কর্মীদের সংসার পর্যন্ত চালাতে হচ্ছে। আইনি লড়াইয়ে দলীয় আইনজীবীর কাছ থেকে পর্যন্ত অর্থকরীর কোনো ছাড় পাওয়া যায়নি। কেন্দ্রীয়ভাবে দল বলতে কোনো সহযোগিতা করেনি। এরপরও দলকে ভালোবেসে আবারও সুসংগঠিত হওয়ার কথা ভাবলেও কেন্দ্রীয় কিছু নেতার স্বার্থের কারণে তা সম্ভব হওয়ার কোনো লক্ষণ দেখছেন না।
সঙ্গত কারণেই পদত্যাগের মতো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। বিএনপি সূত্রে সম্প্রতি কেন্দ্রীয় সহ অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন, নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলী আসগর লবি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ আলম পদত্যাগের পর গণপদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এই বিষয়ে সিনিয়র নেতারা আলোচনা করেন। আলোচনায় উঠে আসে যারা পদত্যাগ করেছে তাদের নিয়ে চিন্তিত নয় বিএনপির শীর্ষ নেতৃত্ব। অপরদিকে বিএনপি শেষ সুযোগটাও হারাবে বললেন নাসিম। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের সংসদে আসার আহ্বান জানিয়ে বলেছেন, 30 এপ্রিলের মধ্যে সংসদে না এলে বিএনপি শেষ সুযোগটাও হারাবে। বিএনপির নামটি রাজনীতি থেকে একেবারে মুছে যাবে। রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে গণ আজাদী লীগ আয়োজিত মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, ইস্যুবিহীন ইস্যু নিয়ে ষড়যন্ত্র না করে সংসদে এসে কথা বলুন। সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিন। আপনাদের 8 জনের কণ্ঠস্বর যদি শক্তিশালী হয় তাহলে 100 জনের মতো কাজ করবে। এক সুরঞ্জিত সেনগুপ্ত বঙ্গবন্ধুর সামনে বক্তব্য রেখে সংসদ কাঁপিয়ে দিতেন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজনীতিতে অভিমানের কোনো মূল্য নেই। রাজপথ থেকে সংগ্রাম করে দাবি আদায় করতে হয়। খালেদা জিয়া কারাগারে আর বিএনপি নেতারা রাজপথে নামেন না, ঘরে বসে অনশন করেন। বনানীর FR টাওয়ারের মালিককে গ্রেফতার করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, রাজুকের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। প্রকাশিত খবর জানতে পারলাম ওই ভবনের মালিক বিএনপি নেতা। এখন বিএনপি কি বলবে? তার মুক্তি দাবি না করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যক্তি বা প্রতিষ্ঠানের ত্রুটির জন্য সরকার দায়ী হতে পারে না, বরং সেই ব্যক্তি বা সংস্থার দায়িত্বপ্রাপ্তদের সরিয়ে দিতে হবে। মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশে যে কোনো ঘটনার জন্য সরকারকে দায়ী করা যেন একটা ফ্যাশনে পরিণত হয়েছে। পৃথিবীর কোনো দেশে এমনটি হয় না। মোহাম্মদ নাসিম আরও বলেন, গণ আজাদী লীগের আলোচনায় সভার মাধ্যমে স্বাধীনতার মাসের কর্মসূচি শেষ হলো। সমাজের নৈরাজ্য, মাদক, নারী শিশু নির্যাতন সহ সব অনিয়মের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সোমবার 14 দলের বৈঠক কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি বলেন, শেখ হাসিনাকে চোখের মণির মতো রক্ষা করার দায়িত্ব 14 দলের। মনে রাখতে হবে, ওরা কোনোদিন ক্ষমতায় এলে সব অর্জন ধ্বংস হয়ে যাবে, দেশ অন্ধকারের দিকে যাবে। জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম বলেন, বিএনপি মাইনকার চিপায় পড়েছে। নির্বাচনে অংশ না নিয়েও ফেসেছে, নির্বাচনে অংশ নিয়েও ফেসেছে। অন্য কারো লাগবে না, ওরা নিজেরাই শেষ হয়ে যাবে। গণ আজাদী লীগের সভাপতি SK শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী, মায়াবীর বিক্রম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডক্টর শাহাদাত হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের ডক্টর ওয়াজেদুল ইসলাম খান, গণ আজাদী লীগের মহাসচিব মোহাম্মদ আতাউল্লাহ খান প্রমুখ বক্তব্য রাখেন। অপরদিকে রাজধানীতে এরদোগানের দলের বড় হার। তুরস্কের স্থানীয় নির্বাচনে রাজধানীর আঙ্কারায় বড় ধরনের পরাজয় হয়েছে এরদোগানের দলে এক পার্টির। এছাড়া ইস্তাম্বুলেও ক্ষমতাসীন ও বিরোধী দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। রাজধানীতে পরাজয়ের মাধ্যমে মারাত্মক ক্ষতিগ্রস্ত হলেন এরদোগান বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এরদোগান বিগত 16 বছর ধরে শক্ত হাতে তার দেশ শাসন করছেন। রোববারের এই নির্বাচনের সামনে রেখে গত 2 মাস ধরে তিনি নিরলসভাবে জনসংযোগ চালিয়েছেন। তিনি এই নির্বাচনকে বেঁচে থাকার সম্বল বলে আখ্যায়িত করেছিলেন। কিন্তু এরদোগানের এই পরিশ্রম ও এরদোগানকে সমর্থন দিয়ে মিডিয়ার প্রচার প্রসার সবকিছুই ব্যর্থ হয়েছে। তুরস্কের অর্থনৈতিক মন্দা ভোটারদের উপর ব্যাপকভাবে প্রভাব ফেলেছে বলেই ক্ষমতাসীন দলের পরাজয় ঘটেছে বলে মনে করা হচ্ছে। তুরস্কের আঙ্কারায় বিরোধী দলীয় পার্টি CHP'র প্রার্থী মনসুর আব্বাস জয়ী হয়েছেন। তবে ইস্তাম্বুলে 2 দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এখনও পরিষ্কারভাবে বলা যাচ্ছে না কোন দল জয়ী হবে। এদিকে গতকাল স্থানীয় সরকার নির্বাচনে প্রায় 5.5 কোটি ভোটার ভোট দেন। সংসদের 5 দলের বাইরেও আরও 7 দল লড়েছে এবারের নির্বাচনে। ভোটে জেতার লড়াইয়ে টিকে থাকতে ক্ষমতাসীন এবং বিরোধী দলগুলো জোট করে নির্বাচন করেছে। নির্বাচনের মাঠ মূলত 2 ভাগে বিভক্ত ছিল, ক্ষমতাসীন জোট ও বিরোধী জোট। এদিকে পুলওয়ামায় রাতভর সেনা অভিযান, নিহত 4। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সেই পুলওয়ামায় রাতভর অভিযান চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এতে অন্তত 4 কাশ্মীরি নিহত হয়েছেন। তবে তারা লস্করি তৈবারের সদস্য বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। গত 14 ফেব্রুয়ারি এই পুলওয়ামায় এক আত্মঘাতী হামলায় 44 ভারতীয় সেনা নিহত হয়। ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, জম্মু কাশ্মীরের অবন্তিপোরা থেকে 51 কিলোমিটার দূরে পুলওয়ামার লসিপোরায় রাতভর অভিযান চালানো হয়। অভিযানে 3 জন আহত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে আনন্দবাজারের প্রতিবেদনে।
সেনা সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, পুলওয়ামা হামলার পর থেকেই ওই জেলার বিভিন্ন প্রান্তে জঙ্গি দমন অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। রোববার রাতে গোপন সূত্রে খবর আসে যে লসিপোরায় বেশ কিছু লস্করের সদস্য আত্মগোপন করে আছে। এরপর রাতেই অভিযানে নামে সেনাবাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে জওয়ানরা তখন তল্লাশি অভিযান চালাচ্ছিল। সে সময় তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে লস্করের সদস্যরা। রাতভর দুই পক্ষের মধ্যে তুমুল গুলির লড়াই চড়ে। এতে ওই 4 জন নিহত হয় বলে জানিয়েছেন শ্রীনগরের প্রতিরক্ষা বিষয়ক মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া। ভারতীয় সেনা মুখপাত্র জানিয়েছেন, গোলাগুলির ঘটনায় 3 জওয়ান আহত হয়। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের অবস্থা স্থিতিশীল। প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে 4টি রাইফেল এবং প্রচুর গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ফ্রেকি নিউজ। প্রতিদিনের প্রতি সেকেন্ডে সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। এতক্ষণ ফ্রেকি নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।